নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। একাত্রা নয়, আজকে একবারে একসঙ্গে হাফ ডজন সুখবর এসছে এবং যারা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অত্যন্ত ভালোবাসেন তাদের জন্য কিন্তু আজকে অত্যন্ত আনন্দের দিন। যদিও সমস্ত সুখবরের মাঝখানেই একটু করে অস্বস্তি থাকে, তো শেষে একটা ছোট্ট অস্বস্তির কথা বলবো। তো সেটা খুব বেশি বলবো না, তার কারণ হচ্ছে সেটা নিয়ে এখনও সেইভাবে ফুলে ফলে বিকশিত হয়ে পুরো ব্যাপারটা আসেনি, কিন্তু যাক সেটাকেও টাচ করবো। কিন্তু আগে যে সুন্দর সুন্দর সুখবরগুলো আসছে সেগুলো বলি। নাম্বার ওয়ান যে সুখবর, সেটা আসছে মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে। আপনারা জানেন যে মাননীয় বিরোধী দলনেতার যে প্রক্রিয়াটা হয়েছিল, যে বাছাই করার প্রক্রিয়াটা হয়েছিল, সেই নিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়ে যায় এবং যেটা কালীঘাট তৃণমূল আছে যারা শোভনদেব চট্টোপাধ্যায়কে করেছিল, যেটা নিয়ে সই জাল কাণ্ড হচ্ছে অভিষেক ব্যানার্জির, তো তারা একটা মামলা করেছিল এবং সেখানে বিগত দুদিনের হিয়ারিংয়ে মাননীয় বিচারপতি কৃষ্ণা রাওজি যেভাবে কার্যত চেপে ধরেছিলেন সরকার পক্ষকে, তো কোথাও গিয়ে একটা টেনশনের চোরা স্রোত চলছিল যে এই যে সিদ্ধান্ত মাননীয় স্পিকার রথীন্দ্রনাথ বোস নিয়েছেন সেটা কি ভুল হয়েছে বা সেটা কি উল্টে দেওয়া হবে, সেখানে স্থগিতাদেশ দেওয়া হবে। দেখুন, এটাতে সরাসরি হয়তো সরকারের মুখ পড়বে না, কিন্তু যিনি মাননীয় স্পিকার হয়েছেন তিনি তো সরকার পক্ষেরই লোক ছিলেন, সুতরাং সেই জায়গা থেকে একটা কোথাও গিয়ে অস্বস্তি বাড়ত। কিন্তু আজকে যখন রায়দানের সময় এলো তখন দেখা গেল যে মাননীয় বিচারপতির মনের মধ্যে যে ধোঁয়াশাগুলো ছিল সেগুলো সরকার পক্ষের আইনজীবী সমস্তটাই কাটিয়ে দিতে পেরেছেন এবং তার ফলে এই যে মামলাটি ঘটেছিল সেখানে শোভনদেব চট্টোপাধ্যায়দের স্বস্তির কোনো কারণ রইল না। এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হলো যে এখানে কোনো অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হবে না। যেমনভাবে মাননীয় স্পিকার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করেছেন বিরোধী দলনেতা হিসেবে, তেমনটাই আপাতত চলবে। তবে এই মামলার পরবর্তী শুনানি হচ্ছে 28 তারিখ হতে চলেছে। এখন 28 তারিখে যে শুনানি হতে চলেছে আমার মনে হয় না সেটার খুব একটা গুরুত্ব থাকবে বা এখানে কোনো রকম কোনো চেঞ্জ হবে। তার দুটো কারণ রয়েছে, কেননা আমরা সকলেই জানি যে মাননীয় স্পিকারের যে পোস্টটি রয়েছে সেখানে কিন্তু একটা কার্যত হাফ জুডিশিয়াল সিস্টেমের মতো সেটাকে দেখা হয় এবং বিধানসভার অধ্যক্ষ যে যে সিদ্ধান্তগুলো নেন সেগুলো খুব একটা বিচার ব্যবস্থা সেটার মধ্যে হস্তক্ষেপ করে না। অতীতেও আমরা দেখেছি যখন দল বদল করে তৃণমূলে চলে গেছে এবং সেখানে তৎকালীন স্পিকার বিমান ব্যানার্জি, যিনি দেখতে শুনতে বলতে কিছুই পারতেন না, তিনি বারবার ন্যাকামি করে গেছেন এবং সেই জায়গা থেকে আদালতে মামলা হলেও ওই শেষের দিকে মুকুল রায়ের পথ যাওয়া ছাড়া আর কিন্তু সেরকম কোনো বিশেষ কিছু ঘটনা ঘটেনি। সুতরাং সেটা একটা পজিটিভ পয়েন্ট ছিল এবং তার থেকেও যেটা বড় কথা যে এখানে যে সিদ্ধান্তটা হয়ে গেছে সেই সিদ্ধান্তটা নিয়ে একবার বিধানসভার কার্যাবলী শুরু হয়ে গেলে সেটাকে আবার রিভার্স করার খুব একটা জায়গা থাকছে এরকম কিছু হবে না বলে নিঃসন্দেহে এটা কিন্তু একটা স্বস্তির জায়গা। কেননা মাননীয় স্পিকার হিসেবে রথীন্দ্রনাথ বোস যে প্রথম বড় সিদ্ধান্তটা নিয়েছিলেন সেখানেই যদি হাইকোর্টের একটা খাঁড়া নেমে আসতো, এখানে কিন্তু সরকারের অস্বস্তি বাড়তো, বিরোধীরা অনেকটা স্পেস পেত, সেই জায়গাটা মোটামুটি বন্ধ হয়ে গেছে। তো ডেফিনেটলি এটা একটা খুবই বড় সুখবর আসছে। এরপরে দ্বিতীয় যে জায়গাটা হয়েছে সেটাকেও একটা অনর্থক ক্যাওস করার চেষ্টা করা হয়েছিল। আপনারা জানেন যে প্রত্যেক বছর কিন্তু 21শে জুন বিশ্ব যোগা দিবস হিসেবে পালন করা হয় এবং প্রধানমন্ত্রীর আসনে বসার পর থেকেই মাননীয় প্রধানমন্ত্রী এটা করছেন এবং সারা ভারতবর্ষের কাছেই কিন্তু এটা একটা, এই সারা পৃথিবীর কাছেও কিন্তু এটা একটা অ্যাট্রাকশনের জায়গা হয়। ফলে মাননীয় প্রধানমন্ত্রী এটা বিভিন্ন জায়গা থেকে প্রমোট করার চেষ্টা করেন। এবার যেহেতু পশ্চিমবঙ্গে সরকার বদল হয়েছে, সো ডেস্টিনেশন ওয়েস্ট বেঙ্গল হচ্ছে এবং পশ্চিমবঙ্গে এবার এই যে যোগা দিবস হবে, আন্তর্জাতিক যোগা দিবস, সেখানে প্রধানমন্ত্রী থাকবেন। কিন্তু প্রাথমিকভাবে শোনা গিয়েছিল এই যোগা দিবসের যে অনুষ্ঠানটি হবে সেটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে এবং পরবর্তীকালে দেখা গেল যে সেটা সেখানে না করে রেড রোডে করা হচ্ছে। এখন রেড রোডে যেহেতু করা হচ্ছে তো সাথে সাথে সেটা নিয়ে একটা মামলা হয়ে গিয়েছিল এবং একটা কথা তুলে দেওয়া হয়েছিল যে আপনারা জানেন যে প্রত্যেক বছর রেড রোডে তো ঈদের নামাজ হয়, তো এবছর কিন্তু সরকার সেখানে সেটা করেনি, তার বদলে তারা ব্রিগেডে করিয়েছিল। তাহলে প্রশ্নটা এখানে ছিল যে ঈদের নামাজ যদি করতে দেওয়া না হয় রেড রোডে, তাহলে 7 দিন ধরে রাস্তা ব্লক করে রেড রোডে কেন আন্তর্জাতিক যোগা দিবস হবে, এবং এটা নিয়ে অনর্থক একটা জলঘোলা করার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু যেটা স্বাস্থ্য ভবনের একটা বৈঠকে এই যোগা দিবস নিয়ে আমাকে ডাকা হয়েছিল, সেখানে যিনি প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন স্বাস্থ্য দপ্তরের, তার সঙ্গে কথা হয়েছিল, সেখানেও এই প্রসঙ্গটা উঠেছিল। তো তিনি যেটা জাস্টিফিকেশন দিয়েছিলেন যে দেখুন এখন আবহাওয়া যথেষ্ট খারাপ রয়েছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এবং প্রধানমন্ত্রীর মতো হাই প্রোফাইল একজন আসছেন, সেখানে এসপিজির ব্যাপার রয়েছে, তো সেই জায়গায় ব্রিগেডে যদি এই অনুষ্ঠান হয়ে যায় তাহলে সেখানে কাদা হবে,
প্রোগ্রামটা পুরোপুরি মাটি হয়ে যেতে পারে। সেই কারণেই কিন্তু রেড রোডে নিয়ে আসা হচ্ছে। আমি জানি না অ্যাকচুয়ালি হিয়ারিং কী হয়েছে, কিন্তু শেষ অবধি দেখলাম এই যে একটা আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল যে রেড রোডে হবে না, তো সেই জায়গাটা কিন্তু মহামান্য হাইকোর্ট শোনেনি, এবং যেটা হাইকোর্টের একদম সঠিকভাবে করার জায়গা ছিল যে পুলিশকে দায়িত্ব দেওয়া, ট্রাফিক নিয়ন্ত্রণ যেন সঠিকভাবে হয়, যারা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাবেন তাদের যেন কোনো রকম অসুবিধা না হয়, সেই জায়গাটা এনশিওর করুন। কিন্তু রেড রোডে করতে কোনো রকম কোনো অসুবিধা নেই। সুতরাং দুখানা সুখবর দিয়ে দিলাম। এবার 3 নম্বর যে সুখবরটা, সেই সুখবরটা আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি হয়েছি। সেটা হচ্ছে এই যে মমতা ব্যানার্জি এতদিন 15 বছর ধরে রাজভোগ করে গেছেন, তো সেই জায়গা থেকে তো বহু গাজওয়ারি জিনিস করেছেন। তো তার যে সুরক্ষা বলয় রয়েছে, সুরক্ষা বাহিনী রয়েছে, নতুন সরকার আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা জিনিস বলে দিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু 3বারের মুখ্যমন্ত্রী হয়েছেন, সুতরাং তার সিকিউরিটি নিয়ে যেন কোনো কম্প্রোমাইজ না হয়, তিনি যে জেড প্লাস সিকিউরিটি পান সেটাই যেন তার বহাল থাকে। কিন্তু গতকাল আমরা হঠাৎ করে দেখলাম যে এই সুরক্ষা বলয় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে যারা ছিলেন তাদেরকে সরিয়ে নেওয়া হলো, এবং সেটা নিয়ে অনর্থক একটা জলঘোলা করার চেষ্টা তৃণমূল কংগ্রেস, মানে কালীঘাট তৃণমূল কংগ্রেস করার চেষ্টা করলো। তারা বলল যে রাত্রিবেলায় আমরা জেগে থাকছি, মমতা ব্যানার্জিকে পাহারা দিচ্ছি, দলের কর্মীরা আসছে, একটা ফুটেজ খাওয়ার চেষ্টা। কিন্তু এইগুলো যে সস্তা ফুটেজ খাওয়ার চেষ্টা সেটা মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। সুতরাং এই সব জিনিস করে সেটা জোকার বৃত্তি ছাড়া আর কিছুই হচ্ছে না, মানুষের কাছে স্পষ্ট। কিন্তু প্রশ্ন যেটা উঠছে যে তাহলে কি সত্যিই শুভেন্দু অধিকারী ভিন্ডিকটিভ কিছু করছেন এখানে? কেন এইভাবে সরিয়ে নেওয়া হলো? তো দেখুন, এখানে ভিন্ডিকটিভ কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী হয়েছিলেন তখন আরপিএফের থেকে কিছু সিকিউরিটি তার ব্যবস্থা করা হয়েছিল, এবং পরবর্তীকালে তাদেরকে পশ্চিমবঙ্গ পুলিশের অন্তর্গত করে নিয়ে তাদের ব্যবস্থা করা হয়। এখন পুলিশের স্বাভাবিক একটা রদবদল হয়, এবং সেই জায়গা থেকে এই সিকিউরিটিকে যারা যেখান থেকে এসেছিলেন তার পুরনো ডিপার্টমেন্ট তারা রিকল করে সেখানে পাঠিয়ে দিয়ে তার অল্টারনেটিভ ব্যবস্থা করা হয়। সুতরাং সরকারের জায়গায় ঠিক আছে, কিন্তু মমতা ব্যানার্জিরা গোঁ ধরে বসে আছেন যে না, আমার ওই পুরনো যারা নিরাপত্তা রক্ষী রয়েছে তাদেরকেই ফেরত পাঠাতে হবে। এখন প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে যে একজন নিরাপত্তা রক্ষী আপনার সঙ্গে থাকলে তিনি আপনার নিরাপত্তার ব্যাপারটা সুনিশ্চিত করবেন। একজন যদি ক্যাপেবল হন তাহলে আরেকজনও ক্যাপেবল, সেই জন্যই তো তাদের সেইভাবে ট্রেনিংটা হয়। তাহলে আপনার যারা পার্সোনালি আপনার সঙ্গে একদম মিলেমিশে ছিলেন, এতদিন ধরে ছিলেন, তাহলে কি আপনি যে পাপ সাম্রাজ্যটা চালিয়েছেন তারা অন্তর্গত ছিল? তারা সবটা জানতো, কেননা নিরাপত্তা রক্ষীকে সবসময় থাকতে হবে। তারা এখান থেকে এখন সরে যাচ্ছে, অন্য জায়গায় চলে যাচ্ছে, ফলে কি আপনি ভয় পাচ্ছেন যে কোথাও গিয়ে তারা মুখ খুলে দেবে এবং আপনি যে পাপ কাজগুলো করেছেন সেগুলো ধরা পড়ে যাবে? সেই জন্য এত হই হট্টগোল করার চেষ্টা করছেন, এবং সেই হই হট্টগোল করে মানুষের মধ্যে যখন কোনো ইম্প্যাক্ট হয়নি, তখন মমতার সঙ্গে পড়ে থাকা ওই 6 জন যে বিধায়ক আছে তারা আজকে বিধানসভায় গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে কার্যত কাকুতি মিনতি করেন। তো এইখানে একটা খবর আমি দেখছি যে পছন্দের লোক মিলবে না, কিন্তু অন্য কিছু মিডিয়া সূত্রে আবার খবর আসছে যে শুভেন্দুবাবু বোধহয় রাজি হয়ে গেছেন, কিছুদিন এদিক ওদিক একটা লিখিতভাবে দিলে এটাকে আবার ব্যবস্থা করে দেওয়া যাবে। কিন্তু এই যে মমতা ব্যানার্জি বুঝতে পারছে ক্ষমতার বাইরে থাকলে কিভাবে ডিস্টারবেন্স হয়, কোথায় কোথায় ডিস্টারবেন্স করা যায়, এইটা মমতা ব্যানার্জির প্রাপ্য ছিল। এই শুভেন্দু অধিকারী যখন মাননীয় বিরোধী দলনেতা ছিলেন তার বিরুদ্ধে কি না কেস করিয়েছেন এই মমতা ব্যানার্জি, নির্লজ্জের মতো সেই জায়গাগুলো আজকে মনে করুন, সেইগুলো তার এখন তো বোঝা উচিত। সুতরাং রাজনীতিটা সেই স্তরেই থাকা উচিত। যাক, এই যে জায়গাটা রয়েছে এখানে যে শুভেন্দুবাবু ঠিক ছিলেন, এবং গোটা রাজ্যের যদি জনমানুষের প্রতিফলন দেখি, রাজ্য সরকারের এই ভূমিকায় কিন্তু তারা সকলেই খুশি হয়েছেন। সুতরাং ডেফিনেটলি এটা শুভেন্দুবাবুর পজিটিভ পয়েন্ট আরও বাড়বে, মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স আরও বাড়বে, এটাও একটা খুশির খবর। 4 নম্বর খুশির খবর যেটা নিয়ে আমার অবশ্য একটু পার্সোনাল ডাউট আছে, সেটা হচ্ছে যে আপনারা জানেন মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসকে পুলিশ গরু খোঁজা করে খুঁজছে, কিন্তু এই অরূপ বিশ্বাসের দেখা নাই রে ভাই, দেখা নাই, কিছুতেই দেখা পাওয়া যাচ্ছে না। এমনকি তার টাওয়ার লোকেশন ধরে শেষ লোকেশনে পৌঁছলে সেখান থেকেও গায়েব থাকছেন, অজ্ঞাতভাসে থাকছিলেন। এখন প্রশ্নটা এটা উঠছিল, তাহলে কি অরূপ বিশ্বাস বুঝে গেছেন তিনি অন্যায় করেছেন এবং সেই জায়গা থেকে তিনি গ্রেপ্তার হবেন? কিন্তু অবশেষে আজকে দেখলাম সেই অরূপ বিশ্বাস পুলিশের জেরার মুখোমুখি হলেন, প্রায় 3.5 ঘন্টা, 4.25 ঘন্টা জেরা ফেস করলেন, এবং তারপর সেখান তিনি বেরিয়ে এলেন, তিনি গ্রেপ্তার হলেন না। এবার
এই প্রশ্নটা উঠছে, তাহলেই কি এর মাঝখানে এমন কিছু হয়ে গেছে যে অরূপ বিশ্বাস কোনো একটা সিগন্যাল পেয়েছেন যে তিনি গ্রেপ্তার হবেন না, সেই অ্যাসিউরিটি পাওয়ার পরই কি তিনি মুখোমুখিটা হলেন? কেন এই প্রশ্নটা উঠছে? কেননা এর মাঝখানে অরূপ বিশ্বাস একটা আবার মজাদার কাণ্ড করে দিয়েছেন। তিনি ওই যে ব্যাংকে তৃণমূল কংগ্রেসের দলীয় ফান্ডটা আছে, কোটি কোটি টাকার ফান্ড আছে, সেখানে একটা চিঠি দিয়ে বলেছেন যে এই অরূপ বিশ্বাস কোষাধ্যক্ষ ছিলেন একসময়, এখানে কোনো রকম ট্রানজ্যাকশন যেন করতে দেওয়া না হয়, এখানে কিন্তু অনেক রকম গণ্ডগোল হতে পারে। এখন প্রশ্নটা হচ্ছে যে অরূপ বিশ্বাস ট্রেজারার ছিলেন, এবং যখন ছিলেন তখন ইডিও তাকে একবার ডাকাডাকি করেছিল এখানে কিছু ঘোটালা আছে বলে, কিন্তু তারপর তৃণমূলের সমস্ত কমিটি ভেঙে দেওয়া হয়েছে এবং অরূপ বিশ্বাসের হাত থেকে ওই কোষাধ্যক্ষ পদটা ছিনিয়ে নেওয়া হয়েছে, শুভাশিস চক্রবর্তীকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে কি অরূপ বিশ্বাস অফিসিয়ালি এখনও চিঠি দিয়ে সেটাকে কোনো রকম কিছু করতে পারেন? এবার যে খবরটা মিডিয়াতে উঠে আসছে সেটা মারাত্মক। সেটা হচ্ছে অরূপ বিশ্বাসে যে লুকিয়ে বেড়াচ্ছেন, এই সময়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি তার যোগাযোগ হয়, এবং কোথাও গিয়ে সেখানে একটা কোনো কথাবার্তা হয়, এবং তারপরই অরূপ বিশ্বাস এই কাণ্ডটি করেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপাতত কোনো ট্রানজ্যাকশন করতে দেওয়া হবে না, ফ্রিজ করে রেখে দাও, এবং তারপরেই তিনি পুলিশের জেরার মুখোমুখি হন। অর্থাৎ কোথাও গিয়ে কি একটা যোগাযোগ হচ্ছে, সংযোগ হচ্ছে, এই প্রশ্নটা উঠতে শুরু করেছে। কেননা যে লোকটা ভয়ে তিনখানা নোটিশ ফেল করলো, 3টে নোটিশ ফেল করলে বাই ডিফল্ট অ্যারেস্ট হয়ে যায়, আপনারা সকলেই জানেন। তো সেই জায়গা থেকে অরূপ বিশ্বাস গেলেন, ফেস করলেন, বেরিয়ে চলে এলেন, এবং তারপর আপাতত গোটা কলকাতার রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। এই জায়গাটা সকলকেই ভাবাচ্ছে। কিন্তু যাই হোক, অরূপ বিশ্বাস বাইরে বেরিয়ে এসেছেন, এবং সবথেকে বড় কথা, তৃণমূলের জন্য আবার নতুন একটা মাথা ব্যথার কারণ তৈরি করে দিয়েছেন। এটাও এক ধরনের সুখবরই তো বলা যেতে পারে। সুতরাং সেই জায়গা থেকেও কিন্তু অনেকেই খুশি হবেন এই খবরটাতে। 5 নম্বর যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে নতুন করে অভিষেক ব্যানার্জি তিনি কিন্তু ওই হেড স্পিচ মামলা, ডিজে বাজানোর মামলায় ফেঁসেছেন, তাকে এটা সিআইডি জেরা ফেস করতে হয়েছে, এবং সেই প্রসঙ্গে আজকে কিন্তু সিআইডির একটা টিম আবার মমতার পাড়ায় ঢোকে, এবং মমতার যে বোন রয়েছেন রীনা গায়েন, তার বাড়িতে এখানে আসে, এবং সেখানে অভিষেক ব্যানার্জিও নাকি ওই সিআইডি যখন খোঁজ তল্লাশ করছে সেই নিয়ে সেখানে চলে গেছে। কেন গেছে খুব একটা ক্লিয়ার নয় ব্যাপারটা, তবে যেটুকুনি জানা যাচ্ছে এই রীনা গায়েনের মেয়ে অদিতি গায়েন, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরেক পিস্তুত বোন হচ্ছেন, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে থাকতেন, এবং এই যে আইটি সেলের তৃণমূলের ব্যাপারটা ছিল সেটা তিনি নাকি অনেকটাই হ্যান্ডেল করতেন। এখন যে অভিযোগটা অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে হয়েছে, ডিজে বাজানোর যে থ্রেট, সেই হেড স্পিচের ব্যাপারটা, এখানে যে প্রুফ হিসেবে যে জায়গাগুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জির ফেসবুক পেজ থেকেও কিন্তু এগুলো প্রচারিত হয়েছিল। সেই ব্যাপারেই খোঁজ তল্লাশ কিনা জানা যাচ্ছে না। অর্থাৎ একটা জায়গা তৈরি তো হচ্ছেই যে সিআইডি এই ব্যাপারটা নিয়ে অনেকটাই এগোনোর চেষ্টা করছে, এবং সেখানে অভিষেক ব্যানার্জি বা ব্যানার্জি পরিবারের যারা আত্মীয় স্বজন রয়েছে তারা কিন্তু ক্রমশ ঘিরতে শুরু করেছেন। সুতরাং অস্বস্তি সেখানে বাড়ছে, কালীঘাটে অস্বস্তি বাড়ছে, সেই জায়গাটাও একটা পজিটিভ পয়েন্ট রয়েছে। আর 6 নম্বর যেটা আমার মতে সবথেকে খুশির খবর, সেটা হচ্ছে আমি সকালেই আমার ফেসবুকে পোস্টও দিয়েছিলাম যে অভিষেক ব্যানার্জি তার গ্রেপ্তারির পর্ব কি শুরু হয়ে গেল, এবং সেই গ্রেপ্তারির পর্বটা কি ভোপাল থেকে, মধ্যপ্রদেশ থেকে শুরু হবে। কেন, কী ব্যাপার? আপনারা জানেন যে একসময় পশ্চিমবঙ্গের বিজেপির কেন্দ্রীয় নেতা হিসেবে দায়িত্ব ছিল কৈলাস বিজয়বর্গীয়, এবং তার পুত্র হচ্ছেন আকাশ বিজয়বর্গীয়, তিনি একসময় এই ভোপালেরই বিধায়ক ছিলেন। তো সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আকাশ বন্দ্যোপাধ্যায়কে গুন্ডা বলে মন্তব্য করেন, এবং সেই নিয়ে ওই আকাশ বিজয়বর্গীয় কিন্তু মামলা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, মানহানির একটা মামলা হয়, এবং সেই মামলায় যে আদালতে মামলা হয়েছিল, যে লোয়ার কোর্টে মামলা হয়েছিল, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির নির্দেশ দিয়েছিল, কারণ অভিষেক ব্যানার্জি কোনো প্রুফ দিতে পারেননি। এখন তার পরিপ্রেক্ষিতে অভিষেক ব্যানার্জি চলে গিয়েছিলেন, যেটা মধ্যপ্রদেশের হাইকোর্ট আছে সেখানে, এবং সেখানে গিয়ে আবেদন করেন, এবং সেখানে স্থগিতাদেশ দেওয়া হয়। কিন্তু সেখানে বারবার ডাকা সত্ত্বেও না অভিষেক ব্যানার্জি নিজে বা তার আইনজীবী কেউ সেই মামলায় অ্যাপিয়ার হন। ফলে শেষ যেটা মামলা ছিল মে মাসে, সেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে এর পরবর্তী হিয়ারিং হচ্ছে আলটিমেটাম, যদি সেখানে অভিষেক ব্যানার্জি বা তার প্রতিনিধি কোনো আইনজীবী না পৌঁছান তাহলে কিন্তু এই রক্ষা কবচ তুলে নেওয়া হবে, এবং তার যে গ্রেপ্তারি পরোয়ানা আছে সেটাকে কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হবে। তো আজকে সেই হিয়ারিং ছিল, সেখানেও কিন্তু অভিষেক ব্যানার্জি বা তার তরফ থেকে কোনো আইনজীবী যাননি। ফলে
সেটাকে মধ্যপ্রদেশের যে হাইকোর্টের যে স্থগিতাদেশ ছিল সেটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে আর অভিষেক ব্যানার্জিকে অ্যারেস্ট করতে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম নেই। তাহলে প্রশ্নটা উঠছে, যেহেতু কোনো নেই, তাহলে কি মধ্যপ্রদেশ পুলিশ আসবে এবং অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করে নিয়ে যাবে, নাকি এখনও এখানে যে ওই ইডি, সিবিআই, এসিডি, সিআইডি এইসব যে তদন্তগুলো হচ্ছে সেগুলো শেষ হয়নি বা প্রসেসটা কমপ্লিট হয়নি বলে আরও কিছুদিন অপেক্ষা করবে? তো সেটা দেখার বিষয় রয়েছে, কিন্তু অভিষেক ব্যানার্জির গ্রেপ্তারির জায়গাটা কিন্তু তৈরি হয়ে গেল। এইবার আমি সবশেষে আসছি যে অস্বস্তির জায়গাটা। অস্বস্তির জায়গাটা হচ্ছে, হঠাৎ করে আমার এই খবরটা আজকে চোখে পড়লো, অভয়া খুনে জড়িত আবেশ ব্যানার্জি, অভয়া খুনে সরাসরি জড়িত আবেশ ব্যানার্জি, এবং সেই অভিযোগটা কে করছেন? মমতার ভাইপোর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে রত্না দেবনাথের, অর্থাৎ অভয়ার মা, আমাদের রত্না কাকিমা, তিনি কিন্তু এই অভিযোগটা প্রকাশ্যে মিডিয়ায় করেছেন যে অভয়ার যে আনফর্চুনেট মৃত্যুটা হয়েছে তার সঙ্গে সরাসরি আবেশ ব্যানার্জি যুক্ত রয়েছে। কে এই আবেশ ব্যানার্জি? এই আবেশ ব্যানার্জি হচ্ছে অভিষেক ব্যানার্জির তুতো ভাই, মমতা ব্যানার্জির আরেকজন ভাইপো, এবং সবথেকে বড় কথা কাজরি ব্যানার্জির ছেলে। তো এখন প্রশ্নটা হচ্ছে যে কিছুদিন আগেই তো কলকাতা পুরসভাতে কাজরি বন্দ্যোপাধ্যায় যেভাবে গদগদভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে এসেছিলেন এবং তিনি কোন রাজনৈতিক দলে আছেন সেটাই ভুলে গেছেন, ওই মাথার মধ্যে ভালো খারাপের কিছু একটা প্রসেস চলছে। তো সেই জায়গা থেকে মাননীয় বিধায়ক রত্না দেবনাথ যদি অভিযোগ করেও থাকেন, এটা কি দিনের আলো দেখবে বা এটা নিয়ে কোনো তদন্তের ইঙ্গিত পাওয়া যাবে, সেটা এখনও স্পষ্ট নয়। সেই জন্যই বললাম যে এটা একটা অস্বস্তির খবর রয়েছে, যেহেতু দলীয় বিধায়ক হিসেবে তিনি প্রশ্ন তুলেছেন, আপনি কেউ তুলছি না, কিন্তু অন দ্য আদার হ্যান্ড আবারও বলছি, এটা নিয়ে পুরো ক্লিয়ারিটি আসছে না এবং বাকি মিডিয়া একদম পুরোপুরি চুপ হয়ে থাকছে। সুতরাং ব্যাপারটা নিয়ে খুব একটা বেশি আলোচনা করা হবে উচিত হবে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। তো পেলে আরও ডিটেলস পরবর্তীকালে আপনাদের সামনে এটা নিয়ে আসবো। এটা কিন্তু রত্না দেবনাথের একটা মারাত্মক অভিযোগ এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা কিন্তু খুব মাইনরলি দেখা উচিত এবং এটাকেও কিন্তু তদন্তের আওতায় নিয়ে আসা উচিত, যেহেতু অভয়ের মা সরাসরি এটা নিয়ে অভিযোগ করছে। তো এই গেল মোটামুটি আজকের ওভারঅল সিনারিও, এবং সেখানে যদি দেখেন যে রাজ্য সরকার, রাজ্যের শাসক দল এবং মাননীয় মুখ্যমন্ত্রী, তাদের জন্য কিন্তু বেশ কিছু ভালো খবর রয়েছে এবং জনমানসে বেশ ভালো ছবি একটা উঠে আসছে। তো এই নিয়ে যদি আপনাদের কারোর কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।